এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়েছি, চেকিং হবে, যেহেতু ভোট হচ্ছে, ভোটের কারণেই হয়তো চেকিংটা হবে। তো আমরা একবার চেকিং করিয়ে নিই ভাই, গাড়িটা নামাও, নামিয়ে মাঝে মাঝে এখানে আমাদের নাম, গাড়ির নাম্বার এন্ট্রি করলো, এন্ট্রি করা হয়ে গেছে। আমরা এখন এখানে দাঁড়িয়ে গেছি হাইওয়ে NH-27 কাছে। আর দাঁড়িয়ে দেখো এখানেই হচ্ছে আমরা শুরু করেছি, একটু রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করে আবার এখান থেকে বেরিয়ে শেরগাঁওয়ের দিকে আগাবো। তো চলো রান্নাবান্নাগুলো দেখ। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আজকের আমাদের প্ল্যানিং আছে শিলিগুড়ি থেকে শেরগাঁও যাওয়ার, এপিসোড নাম্বার 2 এটা। তো শিলিগুড়ি থেকে শেরগাঁও যাবো আজকের। আর তাছাড়া আমরা রয়েছি আজকের NH-27 পাশেই একদম ফুলবাড়ির এখানে যে হোটেলটায় ছিলাম কাল রাতেই তো বলে দিয়েছি, মাত্র খুবই একটা কম পয়সায়, যেহেতু মাত্র 500 টাকা রুম, মানে বুঝতেই পারছো তো। আর হোটেলের নাম হচ্ছে গোলাপ লজ। আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, আর স্ক্রিনের নিচেও নাম্বার শো করছে, অবশ্যই তোমরা সার্চ করে দেখে নাও যে স্ক্রিনের নিচে নাম্বার শো করছে। তো এখানে যে চারিদিকের পরিবেশটা একটু হালকা করে দেখো, খুবই শান্ত পরিবেশ, খুব সুন্দর, কিন্তু মানে এখানে কোনো ঝুটঝামেলা নেই, শহর থেকে অনেকটাই বাইরে রয়েছি। এই পাশটা একবার দেখাও তো, এই পাশটা এত সুন্দর মাঠ, পুরো চারিদিকে ফাঁকা, বেশ। এখানে আমি যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ব্যালকনিতে ঠান্ডা হাওয়া বইছে, খুব সুন্দর। তোমরাও আসতে পারো, তোমরাও এসে এখানে থাকতে পারো কম পয়সায়, বাজেট ফ্রেন্ডলি রুম, একদম রুম খারাপ না, মানে এক রাতের জন্য, কয়েক ঘন্টার জন্য খুব সুন্দর, কিন্তু একদমই খারাপ না। যেহেতু এখান থেকে NH-27 মাত্র 1 মিনিটের রাস্তা, মাত্র 1 মিনিট। তো চলো তাহলে যাওয়া যাক। এখন গাড়িটা একটু হালকা করে ওয়াশ করে নিই, ওয়াশ করে বেরিয়ে পড়ি আমরা। এখন প্রায় বাজতে যাচ্ছে 8:30, আমরা 9টার মধ্যে বেরিয়ে যাব। তো চলো তাহলে দেখা হবে রাস্তাতে গিয়ে। আপনি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, দুটো গাড়ি রাতটা আরামসে থেকে যাবে। আর পুরো এই পাশটা পুরো ফাঁকা, এপারও যে জায়গা রয়েছে পরিস্থিতি পুরো ফাঁকা, এপাশে মেন রোড চলে যাচ্ছে, এইটা সোজা চলে যাচ্ছে NH-27 একদম। এখান থেকে মাত্র 100 মিটারই যাক, পায়ে হেঁটে 100 মিটার। আর এই হচ্ছে হোটেল। ইউটার্ন নিয়ে নিয়েছি। ইউটার্ন নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ কি, এই যে সামনে যে রাস্তাটা যাচ্ছে, এইটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ যাওয়ার যে বর্ডার আছে না, পুরো বাংলাদেশের বর্ডার হচ্ছে একদম সামনে, এই সামনে জাস্ট 2 কিলোমিটার না 1 কিলোমিটার গেলেই বর্ডার। আর আমরা ঢুকে গেলাম এই বাঁদিকে, আর এই বাঁদিকে হচ্ছে তোমার সোজা একদম আমরা শেরগাঁও দিয়ে, যেটা আসাম যাচ্ছে, আসাম রাস্তা NH-27। কাল রাতে এখানে এসেছিলাম আমরা হোটেলের খোঁজে, তো আবার এখান থেকে ব্যাক করে আমাদের পেছন দিকে যেতে হয়েছিল। হোটেলটা কিন্তু আমাদের ভালো, সস্তায় 500 টাকায় বেশ ভালো হোটেল, খারাপ বলা যাবে না। তো সকালবেলা আমরা কি করলাম, হোটেলের মধ্যেই আমরা আমাদের ওভেনটা নিয়ে চলে গেছিলাম, ওখানে সেই ছোটো যে সিলিন্ডার ওভেনটা, ওটা নিয়ে গেলাম, ডিম সেদ্ধ করলাম, সকালে ডিম খেলাম, আর তার সাথে ম্যাগি খেয়েছি, ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছি। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট। এখন যাব মাঝখানে কোনো একটা জায়গাতে আবার একটু হালকা মতো কিছু খাওয়া দাওয়া করার জন্য, আবার কিছু একটু বানাবো। তো আমাদের টার্গেট আছে সবথেকে কম হলেও এখন 100 কিলোমিটার কিন্তু ড্রাইভ করব, তারপরে অন্য কিছু চিন্তা ভাবনা করব। আজ ওয়েদারটা কিন্তু রোদ্দুর নেই, মেঘলা মেঘলা ভাব আছে। আর মেঘলা থাকলে তো আমাদের জন্যই ভালো। যদি বলো কেন, গরমটা একটু কমই হবে, এসি চললেও ভাই হচ্ছে না, কাজ হচ্ছে না। কালকের যা গরম পড়েছিল, এসি চলছে কিন্তু কোনো কাজ দিচ্ছে না। অ্যাকচুয়ালি 4000 টাকা যে পেট্রোল লেগেছে কালকের, প্রয়োজন নেই, 4000 টাকা পেট্রোল লাগেও না। 3500 থেকে 3200 টাকার পেট্রোলে শিলিগুড়ি চলে আসা যায়। আমার গাড়ি সুইফট 2024-এর নিউ সুইফটের কথা বলছি আমি, 3200 টাকার তেলে অলরেডি এখানে চলে আসা যায়। 650 কিলোমিটার রাস্তা, 20 করে সার্ভিস, আরামসে চলে আসা যাবে। সে জায়গায় আমাদের 4000 টাকা তেল লেগেছে। কিসের জন্য ভাই? কমসে কম 4 থেকে 5 ঘন্টা আমরা কালকের জামে ছিলাম, 4 থেকে 5 ঘন্টা। আমার লাইফের অত বড় জাম কখনো আমি দেখিনি। জাম 19 কিলোমিটার, সার্চ করলাম ফারাক্কা পর্যন্ত কতটা, 19 কিলোমিটার।
তারপরে তো বাবা চলো হয়ে গেল, ফারাক্কা তো জাম ছিলই। ফারাক্কা পার করার পরে ভাই ডালখোলা জাম, রায়গঞ্জে জাম, জাম আর জাম। কেন জাম সেটা আমরা পরে বুঝতে পারলাম। প্রত্যেকটা জায়গাতে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, যেহেতু সামনেই ভোট, এক মাসের মধ্যেই তো ভোট, মানে এক মাসও নয়, আজকের তো 3 তারিখ হয়ে গেল, এপ্রিলের 3 তারিখ আজকের, তাহলে কয়েকদিনের মধ্যেই সামনে ভোট আছে। তো সেই কারণে হচ্ছে চারিদিকে মিছিল চলছে, মিটিং চলছে, যার ফলে কী হচ্ছে পুলিশ পুরো দাঁড় করিয়ে দিচ্ছে সমস্ত গাড়ি। আর কালকের যে সবথেকে বড় জামটা হয়েছিল এই কারণে, কালকের ওখানে মমতা ব্যানার্জি এসেছিলো রায়গঞ্জের ওখানে, তো যার কারণে ফের রায়গঞ্জটাও ওখানে গাড়িগুলো হোল্ড করে দিয়েছে। এই হোল্ড করতে করতে পুরো NH-12টাকে পুরো সর্বনাশের রাস্তায় কালকের দিনের জন্য ফেলে দিয়েছিল। টোটালি কোনো গাড়ি যেতে পারছে না। আমরা তো কালকে তো ভিডিওতে অবশ্যই যারা দেখেছো যে কীভাবে পরিস্থিতিটা খারাপ ছিল। আমরা অন্য রোড থেকে, ওয়ান ওয়ে রোড, তাও আমরা ওর উপর থেকে যাচ্ছি রিস্ক নিয়ে, কিছু করার নেই, না তো আমাদেরকে ওখানেই পড়ে থাকতে হতো। তাই শিলিগুড়ি ঢুকতে কালকে 9:30 বেজে গেছে। তারপরে হোটেল নিলাম, হোটেল নিয়ে খাওয়া দাওয়া করে শুতে রাত্রি 11টা-12টা বেজে গেছে। সকাল ঘুম থেকে উঠে পড়েছি 8টার সময়, উঠেই বেরিয়ে পড়েছি, 9টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়েছি, চেকিং হবে, যেহেতু ভোট হচ্ছে, ভোটের কারণেই হয়তো চেকিংটা হবে। তো আমরা একবার চেকিং করিয়ে নিই। ভাই গাড়িটা নামাও, নামিয়ে মাঝে মধ্যে এখানে আমাদের নাম, গাড়ির নাম্বার এন্ট্রি করলো, এন্ট্রি করা হয়ে গেছে। যেহেতু আমাদের বললো যে একটু গাড়ি ভোটের কারণে চেকিং চলছে। ভোটের কারণে কিন্তু ভাই পুরোপুরি চেকিং চলছে, ভুলভাল কিছু করো না তোমরা, এটা মাথায় রাখতে হবে যারা এখন আসছো, সেই জন্যই বলছি। গাড়ির পেছনে ডিকি খুলে দেখলো, সামনে আমাদের ল্যাপটপের ব্যাগ খুলে দেখলো, সব দেখে কমপ্লিট করলো, তারপরে ছাড়লো। ওখানে নাম লিখে নিল, আমাদের গাড়ির নাম্বার লিখলো, সব কিছু লেখার পরে তারপর বললো যাও ভাই এবার তোমরা যাও। আমাদের ভিডিও এখন ভাইরাল হবে না, 100 ভিউজ হবে আমরা জানি। সামনের ব্রিজটা কি লাগছে ভাই, সত্যি খুব সুন্দর লাগছে। কিন্তু সকালে একদম এই ধরনের গান শুনতে যা মজা লাগছে ভাই, কি বলি, হালকা মেলোডি সং। শিলিগুড়ি থেকে বেরিয়ে আসার পরে জলপাইগুড়ি যখনই পার করলাম, ধূপগুড়ি, ফালাকাটা, ময়নাগুড়ি, এখানে তো সব গুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, সবই তো গুড়ি, বুঝতেই পারছো। তো এগুলো পার করার পরেই মানে এখানে আসতে কিন্তু আলাদা একটা ওয়েদার, হালকা একটা ঠান্ডা ভাব আছে। ওয়েদারটা দেখতে পাচ্ছি তো মেঘলা ওয়েদার, যেমন পাহাড়ি ওয়েদার ঠিক সেই রকমই কিন্তু স্টার্ট হয়ে গেছে। এদিকে আসলেই কিন্তু যে নর্থ বেঙ্গল ঢুকেছি, এই নর্থ বেঙ্গলের সৌন্দর্য কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত দার্জিলিং যাচ্ছি না বা শিলিগুড়ি, এই দার্জিলিং বা শিলিগুড়ির দিকে যাইনি, আমরা যাচ্ছি এই সাইড থেকে, কিন্তু সৌন্দর্য এখান থেকে স্টার্ট। চারিদিকে জঙ্গল, মাঝখান থেকে হাইওয়ে, মানে এক অপূর্ব সুন্দর, মানে সত্যি নর্থ বেঙ্গলকে অপূর্বলা এক সুন্দরভাবেই তৈরি করেছে। নর্থ বেঙ্গলটা এতটাই দেখার জিনিস যে আপনি যদি 50 বারও আসেন নর্থ বেঙ্গলে, হয়তো আপনার নর্থ বেঙ্গল কমপ্লিট করা তাও সম্ভব নয়। মানে আমি নর্থ বেঙ্গলে অনেকবার এসেছি, কিন্তু এখন বা কয়েকটা জায়গাতেই গিয়েছি। তো সেই কারণেই বলছি, মানে নর্থ বেঙ্গল এক আলাদা সৌন্দর্যের একটা জায়গা। সত্যি নর্থ বেঙ্গল আসলে কিন্তু মন ভরে যায়। এত সুন্দর রাস্তা এখানে, এত সুন্দর পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, মেঘলা আকাশ, সব মিলিয়ে এক অসাধারণ সত্যি। মানে বছরে একবার দুবার আসলেই না এরকমই মনে হয় যে কেন আমরা বা ওইদিকে আছি কলকাতাতে, এইদিকেই যদি থাকতাম ভালোই হতো। কিন্তু সেটা তো আমাদের সম্ভব নয়, যেহেতু আমাদের সমস্ত কাজকর্ম কলকাতাতেই পড়ে আছে। আমরা তো এখানে এসে থাকলে হবে না, তাও বছরে থেকে 3 থেকে 4 বার এসে ঘুরে যাই। এবারের ট্রিপটা কিন্তু অনেক বড়, যেহেতু ট্রিপ প্ল্যানিং করেছি। দোয়া করে সবাই যেন ভালোভাবে ট্রিপটা কমপ্লিট করতে থাকি, আর তোমরাও সবাই সাথে থেকো, যাতে আমাদের ট্রিপটাও একটু ভালোভাবে কমপ্লিট করা সম্ভব হয়। আজকে যাবো যেহেতু শেরগাঁও ডিস্টেন্স ছিলেও জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি বলছি তোমার ফুলবাড়ি থেকে 571 কিলোমিটার। আমরা এখনো পর্যন্ত খুব একটা বেশি না, সামান্য 70 কিলোমিটার কি 80 কিলোমিটার এসেছি, যেহেতু আমরা এখন ফালাকাটার কাছাকাছি আছি। তারপরে এখন আলিপুরদুয়ার সামনে দেখতেই পাচ্ছ তো, আলিপুরদুয়ার। এটা কি আছে ধূপগুড়ি, এই ধূপগুড়ি আছে সামনেই, ধূপগুড়ি।
গাড়ি আগানো সম্ভবই হচ্ছে না, মানে ট্রাফিকটা এত বেশি, এদিকে জাম নেই, মানে গাড়ি তো 50, 60, 70 গাড়ি উঠছে। এই বলে করে আমরা এখনও পর্যন্ত মানে 100 কিলোমিটারের ওই 110-20 কিলোমিটার হয়তো পার করেছি, সেই সকাল 9টা থেকে এখন বাজে বেলা 12টা। মানে জাম নেই কিন্তু ট্রাফিক অনেক বেশি, দেখতে তো পাচ্ছ লরি আর লরি, প্রচুর লরি, পরিমাণে অনেক বেশি লরি আছে রাস্তায়। সিঙ্গেল রোড, খুব মানে যা ভাবলাম সেসব কিছুই হচ্ছে না, যা ভাবছি তার উল্টোটা হয়ে যাচ্ছে। একটু দুপুরের খাবারটা আজকে বানিয়ে খাবো, সব জিনিসপত্র কিনলাম, চিকেন কিনে আনলাম এক্ষুনি, তার সাথে কিছু সবজি কিনেছি, একটু রান্না করে খাবো, সেটা দেখাবো একটু পরে। এইটা আমাদের 3 নম্বর টোল আজকের, কিন্তু এখনো 100 কিলোমিটার কি 120 কিলোমিটার পেরিয়েছি, তার মধ্যে 3খানা টোল। কি অবস্থা! কত করে নিচ্ছে অবশ্যই তোমাদেরকে লাস্টে বলবো কত টাকা করে টোল পড়লো। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত তো 970 টাকা পড়েছে, আগের ভিডিওতে বলে দিয়েছি। 4000 টাকা তেল লেগে গেছে, সেটাও বলেছি। এখন এখান থেকে গুয়াহাটি পর্যন্ত বা মানে শেরগাঁও যেখানে আমরা যাচ্ছি, তো শেরগাঁও পর্যন্ত কত টাকার পেট্রোল লাগবে সেটাও বলবো। আর সমস্ত শেষে একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতেও বলে দেবো কত টাকা তেল লেগেছে, কত কিলোমিটার রাস্তা হয়েছে টোটাল, কত টাকা খাওয়া খরচা হয়েছে, এইভাবে খাওয়া দাওয়া করলাম, কোন কোন হোটেলে ছিলাম, সেসব হোটেলের কী কী প্রাইস আছে, যত রকমের যা যা আছে, যা খরচা হয়েছে আমাদের টোটাল ডিটেলসটা 4 জনের ওপরে ডিপেন্ড করে যে মাথা পিছু কত টাকা খরচা করলো আমাদের 4 জনের, সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদের যাদের 4 হুইলার গাড়ি আছে বাড়িতে, নিয়ে আরামসে বেরিয়ে পড়তে পারো অরুণাচল ঘোরার জন্য। আর গেল এখান থেকে যে দেখতে পাচ্ছ টোল রোড স্টার্ট, আমরা তো পুরোপুরি টোল রোড ধরেই আসছি, কিন্তু এই যে এখান থেকে এই আসাম শুরু হলো, ওয়েলকাম টু আসাম, এই যে সাইডে দেখতে হলো লেখা ছিল ওয়েলকাম টু আসাম, একদম এই আসাম স্টার্ট হলো। গুয়াহাটি এখান থেকে 260 কিলোমিটার। আমরা এখন আসামে ঢুকে গেছি, আর জায়গাটার নাম হচ্ছে শিমুল টুপি। এখানে মনে হচ্ছে চেকিং হচ্ছে, সব গাড়ি একটা একটা করে চেকিং করে করে ছাড়ছে, যার জন্য জাম লেগে আছে। প্রত্যেকটা লরি চেকিং হচ্ছে, ছোট গাড়ি তো হচ্ছে না, ছোট গাড়ি তো এর আগে দেখলে এক জায়গাতেই চেকিং হয়েছে, কিন্তু বড় গাড়িগুলো সব চেকিং করে করে তবেই ছাড়ছে। এসব আসাম পুলিশ। আসামের হাইওয়েতে পুরো জঙ্গল, সাইডগুলো বীজখানে যে রাস্তাটা পুরো জঙ্গল হয়ে গেছে, 2 সাইডে পুরো জঙ্গল। দেখো আসামে ঢুকতে না ঢুকতে কিন্তু রাস্তা অনেকটাই সরু হয়ে গেল, আগে যে রাস্তাটা যতটা চওড়া ছিল সে তুলনায় অনেকটা সরু। ভাবছিলাম আসামে হয়তো টোটো দেখতে, এখানেও এত টোটো আছে, বাপরে, ঢুকতে না ঢুকতে না টোটোর গাড়ি। 5 নম্বর টোল, আর আসামের ফার্স্ট টোল এটা। 5টা টোল হয়ে গেল এই পর্যন্ত, কি হচ্ছে কি জানি আমি তো বুঝতে পারছি না কিছু। আমরা এখন এখানে দাঁড়িয়ে গেছি হাইওয়ে NH-27 কাছে, আর দাঁড়িয়ে দেখো এখানেই হচ্ছে আমরা শুরু করেছি, একটু রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করে আবার এখান থেকে বেরিয়ে শেরগাঁওয়ের দিকে আগাবো। তো চলো রান্নাবান্নাগুলো দেখা যাক আজকে কী রান্না হবে। তো অবশ্য আগেই তো বললাম আমরা যেহেতু চিকেন কিনে নিয়েছি, আর রান্না হবে চিকেনই করব এখন। যেহেতু আমাদের কাঁপা আনতে ভুলে গেছি, তো কীভাবে তেলটা ঢালছি সেটা একটু দেখো। কী বার করা যাবে, তেল ঢালা চলছে এখন,
আর এই সমস্ত দেখো ভাত রান্নার ব্যবস্থা হয়ে গেছে। আর এবারে মাংসটা কোথায়? মাংসটা ধোয়াধুয়ি করে রেডি করে নাও। এদিকে ভাত রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার মাংসটা বসিয়ে দেওয়া হবে। মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। মাংসতে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, ঝাল, লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়েছে, হলুদ দিয়েছে আর এখন দিয়ে দিচ্ছে তেল। দিয়ে মাংসটাকে ম্যারিনেট করবে, ম্যারিনেট করে বসিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি হবে জিনিসটা। এপাশে আলু কাটা হয়ে গেছে। এখানে ভাত বাড়া আমাদের হয়ে গেছে আর ভাই তরকারি বাড়ছে। এই ভাত বাড়া কমপ্লিট, এবার শুধু খাবার অপেক্ষাতেই রয়েছি। দেখতে পাচ্ছ তো, এরকম মাংস রান্না হয়েছে, ব্যাস একদম। তাহলে খাওয়ার পরে কথা হচ্ছে। বিসমিল্লাহ। খুব সুন্দর হয়েছে। দেখো ভাই, হোটেলে আমরা খেতে পারি, কিন্তু নিজেরা রান্না করে খাওয়ার একটা আলাদা মজা, তাই রান্না করে খাচ্ছি, নিজেদের পছন্দের খাবার। পুরো 2.5 থেকে 3 ঘন্টা লেগেছে। এত লেট, বাপরে! যদি বলো কেন, রান্না করে খেতে সত্যি সময় লাগে, সেটা আজকে করলাম তাই বুঝতে পারলাম। পুরো 2:30 থেকে এখন বাজে 5টা 7 মিনিট, 5টা 8 হয়েই গেছে। এই সবে গাড়ি ছাড়তে পারলাম। সামনে কোনো পেট্রোল পাম্পে গিয়ে একটু হালকা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার গাড়ি আগাবো। কারণ এখন তো শেরগাঁওয়ের কতটা কিলোমিটার আমি নিজে বলতে পারবো না, প্রায় 320-30 কিলোমিটার মতো বাকি রয়েছে। এই 320-30 কিলোমিটার 5টা 8টা আর 9টা 10টার মধ্যে ট্রেনে দেওয়ার চেষ্টা করছি। যতটা সম্ভব হয় সেটা ট্রেনে দেবো। আর যদি এদিকে সম্ভব না হয় তাহলে আগে কোনো একটা হোটেলে থেকে যাব, কালকে সকালে আবার রওনা দেব, এটা চিন্তা ভাবনা করেছি। কারণ রাত্রে গাড়ি চালিয়ে কোনো লাভ নেই, ওই জন্য ভাবলাম যে রাতে গাড়ি চালাবো না, যা চালাবো দিনের বেলায় গাড়ি চালাবো। তো চলো আগের দিকে যাওয়া যাক, দেখি কেমন রাস্তা তো মোটামুটি ভালোই পেয়েছি, আর রাস্তা কেমন হয় আগের দিকে একটু দেখা যাক। চলো এখন একটু রোডের ভিউ নাও, একটু রোডের মজা নিয়ে নাও। তো দেখি, হালকা একটু ড্রোন শট দিলাম, আর তার সাথে রোড কেমন লাগে বলো মিউজিকের সাথে। শেরগাঁওই চলে যাব। এখন বাজে 5:30, শেরগাঁও যেতে গেলে হয়তো রাত 10টা বাজবে, কিন্তু ফালতু এইদিকে থাকার মনে হয় ঠিক হবে না। আমার শেরগাঁওতে পৌঁছে গেলে তাহলে আমাদের যা প্ল্যানিং আছে, প্ল্যানিং অনুযায়ী কাজটা হয়ে যাবে। তা দেখি, চেষ্টা করব, সাথে থাকো। অবশ্য কোথায় গিয়ে পৌঁছাচ্ছি তো শেষ পর্যন্ত সেটা তো অবশ্যই দেখাবো। ফের এই একটা টোল এসে গেছে। এখানে কিন্তু টোল অনেক বেশি দেখছি, প্রতি 50 কিলোমিটারের টোল আছে। আর এটা আমাদের 5 নম্বর টোল। আর টোলের আমাদের ওইদিকে যেমন 100 কিলোমিটার 90 কিলোমিটারের টোল আছে, তার যেটা চার্জেস নিচ্ছে 100 টাকা, কোনোটা 165 টাকা। আর এখানে চার্জেস কিন্তু 50-60 টাকার মধ্যে নিচ্ছে। একটা মেসেজ ঢুকলো 55 টাকা দেখলাম, তো সেই হিসাবেই বললাম। তো লাস্টে গিয়ে অবশ্যই মেনশন করব কত টাকা টোল লাগলো। আর আজকের দিনের কিন্তু এই যে টোলটা আমাদের 5 নম্বর টোল হলো। যাই হোক, একটা কথা বলি, আসামের কিন্তু হাইওয়ে না একদম অতটা ভালো নয়। যদি বলো কেন, প্রত্যেকটা ক্যান্ডেলিভার এতটাই বাজে, গাড়ি কিন্তু যে একটা স্পিড মেনটেন করব, চাই সেটা 70-এ যাই বা 80 যাই কিংবা 100-তে যাই, একটা স্পিড মেনটেন করা সম্ভব নয়। একটা করে ক্যান্ডেলিভার আসছে, বুকের ছাতি ঘুরিয়ে দিচ্ছে,
মুখে লেগে গেছে আমার এক্ষুনি। এই দেখো এই একটা ক্যান্ডিলিভার দেখো কতক্ষণ শুধু লাফাবে লাফাবে লাফাবে, বুঝতে পারছো তো ক্যামেরা কি পরিস্থিতি দেখো দেখি। মানে একটা করে ক্যান্ডিলিভার আসা মানে দিমাগ ঘুরিয়ে দেবে, মানে এত জার্কিং দিচ্ছে গাড়ির ভিতরে মালপত্র না বেরিয়ে চলে যায়, এরকম একটা ব্যাপার। কি করা যাবে, একটু আস্তে আস্তে যাই, অন্ধকার নেমে এসেছে প্রায় অনেকটাই, আর মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। সূর্য অস্ত যাচ্ছে আর আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, কি কারণটা কি? নতুন ক্রিয়েটার, নতুন ভিডিও বানাচ্ছি এই কারণে। তোমরা একবার চান্স তো দিয়ে দেখো, নাকি ভালো এডিট করতে পারছি না বলে ভাই শিখছি, একটু সময় দাও, অবশ্যই পারবো, কিছুটা দিন যেতে দাও। প্রত্যেকটা বড় বড় যারা ইউটিউবার তারা কিন্তু ভিডিও এডিটিং করার জন্য লোক রেখে দেয়, কিন্তু আমাদের তো এরকম কিছুই ব্যাপার নেই না, সব নিজে নিজে করি, আর যতটুকু পারি ততটুকু চেষ্টা করি এডিট করার। তো এর থেকে ভালো হয়তো আমি পারছি না, আমি চেষ্টা করব আরও ভালো করার জন্য। তোমরাও আমাকে কমেন্ট করে বলো যে আমার কোথায় কি প্রবলেম হচ্ছে, সেগুলো নিজেকে শুধরাবো। সব কিছু তো শেখার বিষয় আছে, হয়তো পুরোটা আমি জানি না, কিভাবে কতটা কি করা উচিত বা কতটা কিভাবে ক্যাপচার করা উচিত, ক্যামেরার সম্বন্ধে হয়তো জ্ঞান নেই, তো আমি তো চেষ্টা তো করছি। শুধু তোমরা একটু সাপোর্ট করে দাও বন্ধু, একটু সাপোর্ট করে দাও। বনগাঁও কিন্তু বেশ ভালোই একটা শহর। পাহাড়তে দেখলাম বেশ বড় বড় বিল্ডিং, কিন্তু এখানে অনেক বিল্ডিং ছিল পাহাড়তে, মানে বেশ বড় সড়ো বিল্ডিং। দেখো এপাশে কিন্তু হাইওয়েটা বেশ ভালোভাবে করা যায়, তো সে মধ্যে অত ব্রিজের এই জয়েন্টিংগুলো এতটাই প্রবলেম, গাড়ি একটু 70-80-তে যাচ্ছে, এত জোরে আওয়াজ হচ্ছে, ধুমধাম করে পড়ছে গাড়ি, এই একটা সমস্যা। আমরা ভাবছি আজ আর শেরগাঁও যাওয়া হবে না, যতদূর পর্যন্ত সম্ভব হয় যাই, রাতে 10টা পর্যন্ত গাড়ি চালাবো, তারপরে যেখানে পৌঁছাতে পারি সেখানে গিয়ে আশপাশে কোনো একটা হোটেল নিয়ে নেবো, হোটেল নিয়ে ওখানে থেকে যাবো। আওয়াজ তো বুঝতে পারছো গাড়ি, বাপরে হ্যাঁ করে যাচ্ছে। চলো যাওয়া যাক। বন্ধুরা তোমরা তো জানো আমি অরুণাচল প্রদেশ যাচ্ছি। আচ্ছা অরুণাচল প্রদেশ নামটা কি হিসাবে এসেছে সেটা কি তোমাদের জানা আছে? যদি জানা না থাকে অবশ্যই জেনে আমি বলে দিচ্ছি। এই নামের অর্থ হচ্ছে উদয়মান, মানে সূর্যের দেশ। আর এখানেই কিন্তু ভারতবর্ষের প্রথম সূর্য রশ্মি কিন্তু এখানেই পড়ে। আর সেটা পরে হচ্ছে তোমার কাহো বলে একটা জায়গা আছে, সেখানেই তো কাহো ভিলেজ। তো কাহো ভিলেজে হচ্ছে, আমি হয়তো এই ট্রিপে যাবো কি সেটা এখনো সঠিক বলতে পারছি না, ইচ্ছা আছে আমার যাওয়ার। আর যদি এবারে কমপ্লিট না করতে পারি, এর পরের বারে কিন্তু আমি অবশ্যই কমপ্লিট করব। কাহো ভিলেজ কিন্তু আমি যাবো। কাহো অরুণাচল প্রদেশের সিটি, যেটা তোমার হচ্ছে কি বলে ওটা ক্যাপিটাল, যেটা হচ্ছে তোমার কি বলে ওই জায়গাটার নাম হচ্ছে ইটানগর, রাইট, ইটানগর। নামটা আমি ভুলে গেছিলাম, একটু লেট হয়ে গেল বলতে। ইটানগর, কাহো, মেছোকা, এই জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর, অসাধারণ একদম। ওই জায়গাগুলো তো অবশ্যই যাব। কিন্তু অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের কিন্তু এক সৌন্দর্য ওর মধ্যে লুকিয়েছে। কাশ্মীর গিয়েছে অনেকে, তো কাশ্মীরের মতোই মনে হবে যদি আমরা ওখানে এখন পৌঁছানোর পরে দেখো কাশ্মীরই তোমার মনে হবে, যেন মনে হবে আমরা কাশ্মীরে এসে গেছি। হ্যাঁ, কাশ্মীরের একটা আলাদা সৌন্দর্য, এর একটা আলাদা সৌন্দর্য। কোনো মানুষের মতো হতে পারে না, প্রত্যেকের রূপ আলাদা থাকে, কিন্তু স্বভাবটা একই রকমই থাকে। অনেক মানুষের মধ্যে যেমন স্বভাবটা তো একই থাকে, তো ঠিক সেই রকমই দুটো রাজ্য আলাদা হতে পারে, কিন্তু ওখানে যেভাবে তুষারপাত হয়, যেভাবে বরফ আছে, সেগুলো মানে এইগুলোই তো মানে কি বলবো, মানে মুখে বলতে পারছি না আমি। যখন দেখবে তখনই বুঝতে পারবে। সত্যি তোমরা আসলে অবশ্যই আসো, একবার এসে দেখো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমরা যাচ্ছি, আমাদের সাথে থাকো, অবশ্যই তোমাদের পুরোপুরি সব দেখাবো। প্রত্যেকটা এপিসোড দেখো। যারা আমার নতুন আছো চ্যানেলে, অবশ্যই ফলো করো, আমাকে একটু সাপোর্ট করো, লাইক দিও, দিয়ে ভাইকে একটু সাপোর্ট করে দিও। ব্যাস, সাপোর্ট করতে গেলে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। ভিডিওটা একবার দেখলে বা একটা সাবস্ক্রাইব করে নিলে, একটা লাইক করলে কি যায় আসে। তো ছোট ভাইকে একটু সাপোর্ট করে দিও। আসামে ঢুকে
পেট্রোল পাম্পে তেল ভরলাম, আর এখানে পেট্রোলের রেট হচ্ছে 98, আর আমাদের ওখানে 106 টাকা। মানে কতটা ডিফারেন্স বুঝতে পারছো তো? মানে আমাদের ওখানে ট্যাক্স বেশি, এখানে ট্যাক্স কম, এই ডিফারেন্স। যাই হোক, এখানে ওই জন্য তেলটা ট্যাঙ্কিটা ফুল করে নিলাম, যেহেতু লিটারে পেয়েছি একটু 8 টাকা কম, ওই জন্য ট্যাঙ্কিটা ফুল করে নিয়েছি। আজকের আমরা 6 নম্বর টোল পার করে দিলাম। দেখি আজকের আর মনে হয় টোল আমাদের পড়বে না লাস্টে। আর একটা কথা হচ্ছে, আসামে প্রতি 50 কিলোমিটারেই টোল পড়ে। আর তাছাড়া হচ্ছে টোলের রেট আছে একটু কম, 100 টাকা আছে, 110 টাকা দেখলাম, 56 আছে, এরকম বিভিন্ন রকমের আছে। তো লাস্টে কত টাকা হচ্ছে অবশ্যই বলে দেবো। ওই জন্য গাড়িটার অবস্থা একটু দেখো ভাই, গাড়িটার অবস্থা একবার দেখো, কি অবস্থা দেখো, যেন মনে হয় এক্ষুনি গেল। দেখো গাড়িটার অবস্থা দেখো, যেন মনে হয় এক্ষুনি চলে গেল, এরকম একটা পরিস্থিতি। কি অবস্থা শুধু একবার দেখো, দেখো যেন মনে হয় এক্ষুনি উল্টে যাবে, এরকম একটা পরিস্থিতি, এরকম পরিস্থিতিতেও আছে। কিভাবে রিস্ক নিয়ে গাড়িটা চালাচ্ছে আমার তো মাথায় আসছে না। এত রিস্ক নিয়ে তোলা গাড়ি মানে কোনো মানে হয়? বাপরে, কি প্রবলেমটা কি? কি পরিস্থিতি শুধু দেখো একবার। এই গেল রে, এই গেল, এই গেল, এই গেল, এই গেল। এর পাশ থেকে যে আমি যাব সেটাও আমার ভয় লাগছে। এর অ্যাকচুয়ালি ডালাটা মনে হচ্ছে ভেঙে গেছে। ভাই ভয় লাগছে না? ভয় লাগছে না? কি বলবো বুঝতে পারছি না। আশা করি ভাই যদি জিজ্ঞেস করছে এইটা বেরিয়ে নিতে হবে। তো আমরা NH-27 ছেড়ে বাঁ হাতে একটা রাস্তা নেমে গেছে, গুগল ম্যাপ দেখালো, তো সেই অনুযায়ী আমরা নেমে গেলাম। এই রাস্তাটার নাম হচ্ছে বারামা ধামধামা রোড। তো এই রাস্তাতে যাই, রাস্তা কিন্তু খারাপ, খুব একটা ভালো রাস্তা না এটা, রাস্তার পরিস্থিতি খারাপ দেখলাম। তো আমরা লোককে জিজ্ঞাসা করলাম, লোকরা কেউ কিছু বলতে পারলো না, যেহেতু গুগল ম্যাপ দেখাচ্ছে এখান থেকে শেরগাঁও 200 কিলোমিটার। তো চলো যাওয়া যাক, দেখা যাবে। গুগল ম্যাপ তার এতটা ভুল বলবে না, না? চলো দেখা যাক কত দূর যাওয়া যায়। আমার যে মোবাইলে ক্যামেরা হচ্ছে, মানে আমরা চোখে রাস্তা দেখতে না পেলেও ওর থেকে বেশি ভালো কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আইফোন, আর iPhone 17 Pro Max। তো এত সুন্দরের ক্যামেরা সত্যি, কিন্তু মানে দূর পর্যন্ত পুরোপুরি ও কিন্তু লাইট, মানে ফুল অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু চোখে আমি অতটা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। যতটা দূর পর্যন্ত ও দেখতে পাচ্ছে ক্যামেরা, ততটা আমি দেখতে পাচ্ছি না। তো ধন্যবাদ iPhone 17 Pro Max কে, এত সুন্দর একটা ক্যামেরা কোয়ালিটি তৈরি করার জন্য। বন্ধুরা, তোমাদেরকে কালকে রাত্রে যখন এসেছিলাম তখন তো দেখিয়েছিলাম, যেহেতু অন্ধকার বলে কেমন কিছু দেখাতে পারলাম না। অ্যাকচুয়াল আমরা রয়েছি এখন ভুটানেরই গায়ে একটি বর্ডার, বৈরাগকুণ্ডু। আর বৈরাগকুণ্ডুতে আমরা এসে এই যে প্রপার্টিটা দেখছো, এই প্রপার্টিতেই আমরা ছিলাম এখানে। তো অনেক রাত হয়ে গেছে বলে তাই এখানে রুম রেন্ট পড়েছে 1200 টাকা। রুমটা তো আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। রুম রেন্ট 1200 টাকার মধ্যে ঠিকই আছে, যেহেতু কয়েক ঘন্টার ব্যাপার আছে বা কোনো ব্যাপার, মানে সেই হিসাবে আমরা বললাম ঠিক আছে, যেহেতু আমরা রাত্রি 12টার সময় ঢুকেছি আর সকালবেলা 8টা-9টার সময় তোমরা বেরিয়ে চলে যাব, তো ওই চিন্তাভাবনা করেই থেকে গেলাম কালকেরে। আর এখানে মোটামুটি রুমটা খারাপ না, ভালো দেখতেই তো পাচ্ছ। আর এছাড়া যে তোমরা যেটা বলার ছিল, যে একবার ওপর থেকেও আমরা দেখাই, ড্রোনের ওপর থেকে যে প্রপার্টিটা কেমন, সেটা সামনে একটু হালকা পাহাড় দেখা যাচ্ছে, বাকি এখন তেমন কিছু বোঝা যাচ্ছে না। সকালের যে ওয়েদারটা এখানে, মানে ঝিমোনো ওয়েদার আছে এখানে, কিন্তু খুব একটা বেশি যে গরম আছে তা না, কিন্তু বেশ হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, মানে অসুবিধা হবে না। পাখার প্রয়োজন নেই, পাখা তো ছিল আমাদের, তাও পাখার কিন্তু প্রয়োজন নেই। তো চলো তাহলে আমরা আমাদের 3 নম্বর এপিসোড শুরু করছি বৈরাগকুণ্ডু থেকে।
আর 2 নম্বর এপিসোডটা এখানেই আমরা শেষ করলাম। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। তাহলে আবার দেখা হবে 3 নম্বর এপিসোডে। তো এখন আমাদের টার্গেট আছে যে ফার্স্ট কিন্তু ভুটান বর্ডারে যাব। তাহলে বাই, আবার দেখা হচ্ছে 3 নম্বর এপিসোডে।